নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি বিগত বছরের প্রশ্ন উত্তরের 133টা শিফটের যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। 31টা শিফট ওই চ্যানেলে আমাদের ছিল করা ডিটেল সলিউশন, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। পরবর্তী 31 নম্বর শিফট থেকে আমরা শুরু করছি এই চ্যানেলে। তো এখানে কিন্তু আমরা 31 নয়, এখানে আমাদের 32 নম্বর শিফট থেকে আমরা চালু করছি। তো চলো আমরা ক্লাস শুরু করি। যদি তোমরা নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আগে, এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের দেওয়া রয়েছে, যার মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং ফেসবুক পেজ রয়েছে, যেখানে কিন্তু তোমরা ডেইলি আপডেট পেয়ে যাবে যে কোনো কারেন্ট ইভেন্টসের। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলোতে যুক্ত থাকবে। তো আমরা এখানে চলে এসেছি এনটিপিসি আমাদের পরবর্তী শিফট নিয়ে। পরবর্তী শিফট আমাদের রয়েছে 32 নম্বর শিফট নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা এই সম্পূর্ণ পিডিএফটা দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা 133টা শিফটের সলিউশন, এখানে 5 আর প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, তাহলে 99 টাকা পে করে তোমরা এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। তো আজকে আমাদের 32 নম্বর শিফট থেকে শুরু হওয়ার কথা। আমাদের 32 নম্বর শিফটের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের রয়েছে কি, নিম্নের মধ্যে কে ভারতের অর্থমন্ত্রী হননি? তো নিম্নের মধ্যে কে ভারতের অর্থমন্ত্রী হননি? তো আমাদের অবশ্যই অর্থমন্ত্রী সম্পর্কে আমাদের দেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের ভিকে কৃষ্ণ মেনন তিনি কিন্তু আমাদের অর্থমন্ত্রী ছিলেন না, যদিও কিন্তু আমাদের দেখতে হবে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে ষণমুখম চেট্টি। তিনি কিন্তু ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আমাদের স্বাধীন ভারতের, এবং তিনি কিন্তু 26 নভেম্বর 1947 তার প্রথম বাজেট কিন্তু তিনি পেশ করেছিলেন। যদি বলি কে প্রথম বাজেট পেশ করেছিলেন, এই ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার যার নাম ষণমুখম চেট্টি, তিনি কিন্তু 26 নভেম্বর 1947 তার প্রথম বাজেট কিন্তু তিনি পেশ করেছিলেন। এবং আমরা যদি বলি আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার কে রয়েছেন, অবশ্যই নির্মলা সীতারামন, তিনি কিন্তু আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন। এবং আমরা যদি বলি ভারতের প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টারের নাম কি, তাহলে কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের রাইট অ্যান্সার হবে। ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কে, এখানে বলেছেন যে চ্যাডউইক কোন উপপরমাণু কণা আবিষ্কার করেছিলেন? কোন উপপরমাণু কণা আবিষ্কার করেছিলেন চ্যাডউইক? তো আমাদের রাইট অ্যান্সার হবে নিউট্রন কণা। নিউট্রন কণাটি আবিষ্কার করেছিলেন এই চ্যাডউইক। এবং এখানে কিন্তু আমরা জানি যে তিনটে কণা রয়েছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন কণাটি কিন্তু আবিষ্কার করেছিলেন কে? আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড কিন্তু প্রোটন কণা আবিষ্কার করেছিলেন। নিউট্রনটা আবিষ্কার করেছিলেন চ্যাডউইক। এবং আমাদের যে রয়েছে যেটা ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন কে? যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে থমসন। থমসন তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন ইলেকট্রন কণা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয়। পরের প্রশ্ন আছে, আর পরমাণু নিউক্লিয়াসে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনটা তার বাইরে কক্ষপথে ঘুরতে থাকে। পরের যেটা আছে 2020 সালের কি আছে, শিল্পকলার ক্ষেত্রে পদ্মবিভূষণ, যেটা কিন্তু সেকেন্ড হায়েস্ট আমাদের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যেটা কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু রয়েছে কি, কে পেয়েছেন? তো এখানে কিন্তু সেই তখনকার কারেন্টের টপিক 2020 সালের, যেহেতু এক্সামটা 2020-21 হয়েছিল, তো ছান্নুলাল মিশ্রা তিনি কিন্তু পেয়েছিলেন পদ্মবিভূষণ 2020-তে। তো আমাদের দেখতে হবে লাস্ট আমাদের পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2024-এ। 2024-এ 5 জনকে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। কে কে রয়েছেন পদ্মবিভূষণ প্রাপ্ত? তাদের মধ্যে হলেন বিজয়ন্তিমালা বাল্লি, তিনি কিন্তু একজন আর্ট অ্যান্ড কালচার থেকে তিনি বিলং করছেন। এবং কনিন্দেলা চিরঞ্জীবী, তিনি কিন্তু পেয়েছেন। এছাড়া 3 নম্বর ব্যক্তি পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। 4 নম্বর ব্যক্তি তিনি পেয়েছেন বৃন্দেশ্বর যে পাঠক, তিনি কিন্তু একজন সোশ্যাল ওয়ার্ক ছিলেন, এবং তিনি কিন্তু মরণোত্তর তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পুরস্কারটা কিন্তু পেয়েছেন 2024-এ। আরেকজন ব্যক্তি হচ্ছেন, তার নামটাও গুরুত্বপূর্ণ রয়েছে, তিনি হচ্ছেন পদ্মা সুব্রমণিয়াম, তিনি কিন্তু পেয়েছেন, তিনি আমাদের ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত, তোমরা জানো সেটা। এবং তিনিও কিন্তু 2024 সালে এই পদ্মবিভূষণ সম্মানে কিন্তু ভূষিত হয়েছে। তো এই 5 জন ব্যক্তি কিন্তু পদ্মবিভূষণ পেয়েছে 2024-এ। 5 জন ব্যক্তি আমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছে, এবং 132 জন কিন্তু এখানে আমাদের রয়েছে যারা কিন্তু এই ধরনের পদ্ম অ্যাওয়ার্ডগুলো পেয়েছে, এবং 17 জন কিন্তু পেয়েছেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড। ঠিক আছে, আর 110 জন কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন 2024-এ। তো এই সমস্ত তোমাদের যে সমস্ত রয়েছে এগুলো সবই আমাদের কারেন্টের পিডিএফে কিন্তু অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা সেটা দেখতে পারো। পরে আমাদের প্রশ্ন রয়েছে কোন সালে ভারত সরকার প্রথম ভারতীয় চাঁদ মিশন, যেটাকে আমরা চন্দ্রয়ান 1 বলছি, এটা ইসরোর মাধ্যমে যেটা প্রস্তাব অনুমোদন করা হয়েছিল, সেটা কত সালে? প্রথমবার আমরা যখন চন্দ্রয়ান 1 যখন পাঠাবো, তার যে প্রস্তাবটা পেশ করা হয়েছিল সেটা কিন্তু ইসরোতে, যেটা কিন্তু উপস্থাপন করা হয়েছিল 2003 সালে কিন্তু এই প্রস্তাবনাটা পেশ করা হয়েছিল, যার ফলে আমরা দেখেছিলাম যে প্রথম চন্দ্রয়ান মিশন, যেটা কিন্তু ভারতের পক্ষ থেকে ইসরোর মাধ্যমে এটা পেশ করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের 2008
22 অক্টোবর 2008 সালে কিন্তু আমাদের প্রথম সাকসেসফুলি আমাদের এই চন্দ্রয়ান-1কে কিন্তু পাঠানো হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে। ঠিক এরকমভাবে কিন্তু আমরা দ্বিতীয় চন্দ্রয়ান মিশনও সাকসেসফুলিভাবে দিয়েছিলাম, যেটা হচ্ছে 2019 সালে 22 জুলাইতে, এবং তৃতীয় চন্দ্রয়ান মিশন যেটাও কিন্তু আমাদের মোস্ট সাকসেসফুল মিশন ছিল একটা, যেটা কিন্তু আমরা পাঠিয়েছিলাম জুলাই 2023-এ শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে। তো এই তিনটে কিন্তু অলরেডি আমাদের মিশন হয়ে গেছে চন্দ্রয়ান থেকে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি একটি অডিও ফাইল এক্সটেনশন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা রয়েছে WMA। এটা একটা অডিও ফাইল এক্সটেনশন। নেক্সট কোশ্চেন আছে, কোন ভারতীয় বিমানবন্দরটি বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর? তো এটা কিন্তু রয়েছে, ভালো করে কোশ্চেনটা দেখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এখানে বলেছে কোন ভারতীয় বিমানবন্দরটি বিশ্বের প্রথম, কিন্তু এটা বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ফুলি সোলার পাওয়ার্ড একটা এয়ারপোর্ট। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের এটা প্রথম চালু হয়েছিল আর কি, যেটা 2015। পরের কোশ্চেন আছে, অক্টোবর 2020 যেটা অনুযায়ী আমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এর গবেষণায় বিভাগের যে অর্থনৈতিক পরামর্শদাতা এবং পরিচালক, তার নাম কি? সেটা কিন্তু গীতা গোপীনাথন, তিনি কিন্তু ছিলেন। তো এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল। আর এখান থেকে যদি আমাদের দেখতে হয়, সেগুলো আমাদের দেখতে হবে, যেটা কি আছে আমাদের বর্তমান যদি আমরা দেখি, IMF এর যে হেড রয়েছেন তার নাম কি? পরীক্ষায় আমাদের এখনকার হিসাবে যদি আমাদের কারেন্টের টপিক জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু ক্রিস্টেলিনা জর্জিভা, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে, এবং এখান থেকে দেখে নেবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা কিন্তু 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছিল দুবাই। এখানে হেডকোয়ার্টার অবস্থান করছিল তোমাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা কিন্তু আমাদের অবস্থান করছে ওয়াশিংটন DC USA, এবং ওয়ার্ল্ড ব্যাংকেরও কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন DC USA। আর আগের কোশ্চেনটা এখান থেকে একটা দেখে রাখবে, এখান থেকে কটা কোশ্চেন তোমাদের দেখতে হবে, যেগুলো কিন্তু আমার এখন মনে পড়ে গেল। যেটা হচ্ছে, আমরা যদি বলি ভারতের প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটা আছে, তো ভারতের প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা যদি তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে মুম্বাইয়ের জুহু এয়ারড্রোম, যেটা কিন্তু ভারতের প্রথম ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট ছিল। এবং আমরা যদি বলি ইন্ডিয়াস লার্জেস্ট এয়ারপোর্ট কোনটা হবে, তাহলে কিন্তু হয়ে যাবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থান করছে, যেটা হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট এয়ারপোর্ট। এবং আমরা যদি বলি ভারতের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট কোনটা, তাহলে কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে। এটা হচ্ছে বর্তমানে আমাদের বিজিয়েস্ট এয়ারপোর্ট। চলো পরবর্তী প্রশ্ন আছে, 2020 সালের অক্টোবর পর্যন্ত SAIL সেল এর ফুল ফর্ম কি আছে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই যে সেল রয়েছে, এর ভারত সরকারের কত শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে? এখানে 75% অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু 2020 সাল অনুযায়ী এটা, ঠিক আছে, তখনকার কারেন্টের টপিক ছিল। তো কারেন্ট কিন্তু তোমাদের সবই কিন্তু যে সালে এক্সাম হচ্ছে সেই সালেরই তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। 2020-21 হয়েছিল, তো 20 কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বেশিরভাগ ছিল। সুতরাং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাও, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এখানে তোমরা যেটা দেখছো 50টা পেজের মধ্যে রয়েছে। এবং শুধু এটা নয়, এর সাথে তোমরা 2024-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু মাসে তোমাদের 100টা করে এখানে টপ কোশ্চেন রয়েছে। এই 100টা টপ কোশ্চেনের সাথে সাথে তোমরা টোটাল 12 মাসে 1200+ কোশ্চেন তো ওখানে হয়ে যাবে 2024-এ। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এই টোটাল যে আমাদের পিডিএফটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর, এই জিস্ট সহ, যেটা কিন্তু পাচ্ছ তোমরা 80 টাকাতে। তোমাদের যাদের প্রয়োজন আছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। অবশ্যই কিন্তু এর ডেমো পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে এবং আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। এবং এই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, এগুলো কিন্তু রেলের এক্সাম 2024 যে সমস্ত এক্সাম হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। সুতরাং এটা কিন্তু স্কিপ করা যাবে না, প্রচুর ওয়েটেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা অলরেডি অনেক কমন দিয়ে এসেছি রেলের এবং এসএসসির বিভিন্ন এক্সামে। সুতরাং এই যে পিডিএফগুলো রয়েছে 2025-এর, এটা যেটা দেখছো, তো এগুলোতে তোমাদের কিন্তু 30, 32, 33 এরকম পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেনে যদি কথা বলি, এই 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের রেডি হচ্ছে, যেটা কিন্তু বর্তমানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তোমাদের এপ্রিলটা কমপ্লিট হয়ে গেলে তারপরও সেটা অ্যাভেলেবেল হবে। তো এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2025 সালে, সেগুলোতে টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি, 450 থেকে 500 কাছাকাছি কোশ্চেন কিন্তু রয়েছে। সুতরাং তোমরা যদি এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যদি নিতে চাও, তাহলে তোমরা ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এবং এই যে পিডিএফটার প্রাইসটা যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রয়েছে ₹55। 3 মাসের তোমরা একসাথে পেয়ে যাচ্ছ 55 টাকায় কমপ্লিট 2025-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স।
আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কমন আসবে, তার কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করা হয়েছে এটা এসএসসির জন্য, রেলের যে কোনো এক্সামের জন্য। এমনকি তোমরা আমাদের রাজ্যের ডব্লিউবিসিএসের তোমাদের সিলেবাস তো এখন নতুন সিলেবাস দিয়ে দিয়েছে, তোমরা সেটা দেখে নেবে প্রিলি লেভেলের এক্সামের জন্য। এবং মেন্সের যদি কোনো কোশ্চেন আমাদের অবজেক্টিভ টাইপ আছে, মানে অবজেক্টিভ টাইপ যে কোনো তোমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলে আসবে। এছাড়া লাস্ট আমাদের যে 10 বছরের বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানের যে কোশ্চেনগুলো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা রেডি করেছি, যেগুলো তোমাদের আপকামিং লেভেল 1 এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু সবথেকে বেশি হেল্পফুল হবে। এছাড়া এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখানে রেলের সমস্ত এক্সামে আসা লাস্ট 10 ইয়ার্সের সম্পূর্ণ তোমাদের বায়োলজির কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে এই আমাদের বায়োলজি কোশ্চেন পেপারগুলো। এখানে টোটাল কোশ্চেন নাম্বারে যদি আমরা কথা বলি, নাম্বার অফ কোশ্চেন এখানে রয়েছে 1250+। তো এখানে কিন্তু এসএসসিরও কিছু পার্টিকুলার এক্সামের কিন্তু এখানে রয়েছে কোশ্চেন। অবশ্যই কিন্তু তোমরা এটা দেখতে পারো, এই যে পিডিএফে প্রাইস রয়েছে এটা রয়েছে ₹60 অর্থাৎ 60 টাকা দিয়ে কমপ্লিট তোমরা বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিতে পারো। এছাড়া রয়েছে আরপিএফ এসআই 2024-এর যে কোশ্চেনগুলো হয়েছিল, 15টা শিফটে এক্সামটা হয়েছিল, এই 15টা শিফটে যে কটা জিকে কোশ্চেন ছিল সবগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে, ঠিক সেরকম আর্ট অ্যান্ড কালচার, আমাদের পুরস্কার সম্মান, এইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইভাবে কিন্তু আমাদের রয়েছে সব কিছু। স্ট্যাটিক জিকেরও কোশ্চেনগুলো এখানে কিন্তু রাখা রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে, যেগুলো তোমাদের আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিকে কোশ্চেনগুলো এখানে রয়েছে। 55টা পেজের মধ্যে পিডিএফটা কভার করা রয়েছে, প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং যাদের প্রয়োজন আছে তোমরা শুধুমাত্র 35 টাকা দিয়ে এই কমপ্লিট আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিতে পারবে, যেগুলো আগামী দিনের এক্সামগুলোতে তোমাদের প্রচুর হেল্প করবে। সুতরাং তোমাদের যদি এর মধ্যে যে কোনো পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা এই যে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এবং যারা 2026-এর জিডি কনস্টেবলের জন্য তোমরা ওয়েট করছো, তাদেরকে বলি 2024-এরটাকে কভার করে নাও, যেটা তোমরা 50 টাকায় পেয়ে যাবে। 53টা শিফট ওয়াইজ সলিউশন পাবে বাংলা ভাষাতে। 2025-এরটা তোমাদের রেডি হচ্ছে, যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে, ঠিক আছে। এবং যেটা কিন্তু রয়েছে রেলের জন্য গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে রয়েছে, 2024-25 দুটোই তোমাদের করতে হবে। এবং এনটিপিসিটা তোমরা অবশ্যই এটা কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে 5000+ কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, যদিও তার তোমাদের ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ, চ্যানেলে দেওয়া রয়েছে, আজকেও ক্লাস হচ্ছে। এবং বায়োলজিটা তোমাদের গ্রুপটির জন্য স্পেশালি হেল্প করবে। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, লাস্ট আমাদের কোশ্চেন হয়েছিল কোনটা, সেল। আচ্ছা, সেল সম্পর্কে এটা দেখে রাখবে। সেল আমাদের কবে এটা আমাদের এস্টাবলিশ হয়েছিল, যেটা কিন্তু আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা কিন্তু 1973 এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, অবশ্যই নিউ দিল্লি। পরের কোশ্চেন আছে, যেটা রয়েছে আমাদের ঘোড়াপুলিশ দ্বীপে পশ্চিম ভারতে প্রাপ্ত গুহাগুলির নাম বলুন যা 1987 সালের ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তো এর মধ্যে অবস্থান করছে সেটা হচ্ছে এলিফ্যান্টা কেভ, যেটা কিন্তু অবশ্যই যেটা অবস্থান করছে কোন জায়গায়, অবশ্যই মহারাষ্ট্রে অবস্থান করছে, যেটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987 সালে এটা কিন্তু লিস্টেড হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, এবং এটা কিন্তু মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে, সোডিয়াম ওই যৌগটির নাম বলো যা স্থায়ীভাবে জলের কঠোরতা দূর করতে ব্যবহৃত হয়। তো জলের যে কঠোরতা রয়েছে সেটাকে দূর করতে যে সোডিয়াম যে যৌগটা বলেছে, সোডিয়াম ওই যৌগটির নাম বলো যা স্থায়ীভাবে জলের যেটা আমাদের রয়েছে কঠোরতা, সেটাকে কিন্তু দূর করতে ব্যবহার করা হয়, সেটা কিন্তু সোডিয়াম কার্বনেট। অর্থাৎ সোডিয়ামেরই একটা যৌগ, যেটা কিন্তু সোডিয়াম কার্বনেট, যেটা কিন্তু জলের কঠোরতাকে দূর করে দেয়। পরের কোশ্চেন আছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে। খোলকের ভিতরে থেকে নির্যাস দেওয়ার যে প্রযুক্তিগত যে শব্দটি কীভাবে ন্যাক্র নামে এটি পরিচিত, যেটা কিন্তু মাদার অফ, যেটা কিন্তু রয়েছে পার্লি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি টেনিসের নিচের কোন টুর্নামেন্টটি ক্লে কোর্টে খেলা হয়। তো ক্লে অর্থাৎ যে মাটির যে কোর্ট রয়েছে, এখানে বিভিন্ন আমাদের টেনিস টুর্নামেন্টগুলো রয়েছে, যেগুলো কিন্তু বিভিন্ন কোর্টে খেলা হয়। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে রোল্যান্ড গ্যারোস, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের রয়েছে ক্লে কোর্টে, যেটা ঠিক আছে। এখান থেকে আমাদের দেখতে হবে যে সমস্ত আমাদের এটা অপশান অনুসারে কিন্তু এটা রাইট অ্যান্সার হয়েছে। তো এখানে আমাদের দেখতে হবে যে অস্ট্রেলিয়ান ওপেন রয়েছে, এই যে আমাদের টেনিস টুর্নামেন্টগুলো কী কী রয়েছে, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, এই যে আমাদের রয়েছে এগুলো সবই টেনিস টুর্নামেন্ট। তো অস্ট্রেলিয়ান ওপেন, আর এর মধ্যে সবথেকে প্রাচীনতম টেনিস যে টুর্নামেন্ট সেটা হচ্ছে আমাদের উইম্বলডন।
আর আমরা যদি বলি এর মধ্যে থেকে হার্ড কোর্টে খেলা হয় কোন টেনিস টুর্নামেন্টটা, তাহলে আমাদের হবে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন, দুটোই কিন্তু হার্ড কোর্টে খেলা হয়। যদি বলি ক্লে কোর্টে কোনটা খেলা হয়, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার সাথে সাথে হবে ফ্রেঞ্চ ওপেন। এবং আমরা যদি বলি গ্রাস কোর্টে খেলা হয় সেটা কোনটা, ঘাসের মধ্যে, যেটা কিন্তু উইম্বলডন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 1974 সালে পোখরানে ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষার সময় পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো আমাদের যে পারমাণবিক শক্তি কমিশন, অ্যাটমিক এনার্জির যে কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, এটা কোন সময়? 1947 সালে, যখন আমাদের 1947 সালে পোখরানে ভারতের তোমাদের রয়েছে 1947। তো এখানে তোমরা এটা দেখে নেবে 1974 সালে যে পোখরানে যেটা আমাদের হয়েছিল, পরমাণু যে পরীক্ষাটা হয়েছিল রাজস্থানের পোখরানে, প্রথম যে অ্যাটমিক আমাদের শক্তি কমিশনের সেই সময় চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই হবে হোমি, যেটা রয়েছে সেকনা। তো তিনি কিন্তু ছিলেন এই যখন আমাদের রাজস্থানে প্রথমবার যখন অ্যাটমিক যে আমাদের পরীক্ষা করা হচ্ছিল রাজস্থানের পোখরানে, এটাও জিজ্ঞাসা করা হয় কত সালে এটা করা হয়েছিল টেস্ট। 1974 সালে কিন্তু এই টেস্টটা করানো হয়েছিল এবং সেই সময় তিনি চেয়ারম্যান ছিলেন। এবং আমাদের দেখতে হবে যে বর্তমানে আমাদের এই কারেন্ট চেয়ারম্যান কে রয়েছেন অ্যাটমিক এনার্জি কমিশনের, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অজিত কুমার মোহান্তি। অজিত কুমার মোহান্তি কিন্তু বর্তমানে রয়েছেন এই পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি ছিল? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, সেটা হচ্ছে প্রভাবতী গুপ্ত। প্রভাবতী গুপ্ত তিনি কিন্তু ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা। তো এখান থেকে আমাদের দেখে নিতে হবে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত যদি অপশানে না থাকে তাহলে প্রথম চন্দ্রগুপ্ত আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ তিনিও কিন্তু এখানকার প্রতিষ্ঠাতা তো অবশ্যই ছিলেন এবং শক্তিশালী রাজা ছিলেন, যিনি কিন্তু মহারাজাধিরাজ উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন এবং এর রাজধানী সেই সময় ছিল কিন্তু পাটলিপুত্র। এছাড়া পরবর্তীতে আমরা নাম পাই সমুদ্রগুপ্ত, যাকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়, তাকে আবার লিচ্ছবি দহিত্রও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। এছাড়া আমাদের দেখতে হবে তার পরবর্তী শাসক ছিলেন যার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল কিন্তু বিক্রমাদিত্য। এটাও কিন্তু এক্সামে কিন্তু বারবার আসে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে যেগুলো পরীক্ষায় আসে। এছাড়া আমাদের পরবর্তী শাসকও ছিলেন যার নাম ছিল আমাদের কুমারগুপ্ত, তারপর ছিল স্কন্দগুপ্ত, ঠিক আছে। স্কন্দগুপ্তকে যেহেতু আমাদের ভারতের হুন আক্রমণকে তিনি প্রতিরোধ করেছিলেন, যার জন্য কিন্তু তাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের গুপ্ত শাসনগুলো কিন্তু চলছিল। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, কোন প্রকল্পের অধীনে 60 বছর বা তার বেশি বয়সী বছরের যে দারিদ্র্য সীমার নিচের পরিবারের সদস্যদের পেনশন দেওয়া হয়? তো আমরা যেটাকে আমরা বলি যে 60 বছর বা তার বেশি বয়সী যে সমস্ত ব্যক্তিরা তারা কিন্তু যে পেনশনটা পেয়ে থাকে, সেই যে প্রকল্পটা যে আমাদের প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্টটার নাম কি? সেটার নাম হয়ে যাবে কি IGNOAPS। এর ফুল ফর্ম কি আছে? দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এটা কিন্তু এটা ফুল ফর্ম, যেটা কিন্তু আমরা শর্ট ফর্মে IGNOAPS এই হিসাবে চিনি। এবং এটা কত সালে স্টার্ট হয়েছিল অবশ্যই জিজ্ঞাসা করা হবে, যেহেতু এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো যেটা কিন্তু 2007 সালে কিন্তু এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এই আমাদের প্রজেক্টটি, কেন্দ্র সরকারি। তো অবশ্যই আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। হরপ্পা সভ্যতার কোন শহরটি একটি একচেটিয়াভাবে কারু শিল্প উৎপাদনে নিবেদিত ছিল, যার মধ্যে রয়েছে পুঁতি তৈরি, খোলা কাটা এবং ধাতু তৈরি শিল্প ইত্যাদি? তো যেগুলো কিন্তু আমরা পেয়েছিলাম যে হরপ্পা সভ্যতা যে সাইট, একটা ইম্পর্টেন্ট সাইট, যেটা কিন্তু ছিল চানহুদারো। তো চানহুদারো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইট ছিল। এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে অবশ্যই আমরা দেখে নেব যে হরপ্পা সভ্যতা কিন্তু 1921 সালে পাঞ্জাবের যে ইরাবতী রয়েছে, বর্তমান যে ওটা আমাদের পড়ছে কোন জায়গায়, যেটা কিন্তু বর্তমান পাকিস্তানে পড়ছে, রাবি বা ইরাবতী নদীর তীরে কিন্তু অবস্থান করছে বর্তমানে, যেখানে কিন্তু ইরাবতী নদীর তীরে মন্টগোমারি জেলায় অবস্থান করছে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এটা কিন্তু 1921-এ দয়রাম সাহানি আবিষ্কার করেছিলেন। এবং মহেঞ্জোদারো সভ্যতাও একটা গুরুত্বপূর্ণ সাইট, যেখানে কিন্তু বৃহত্তম গ্রানারিগুলো পাওয়া গিয়েছিল, অর্থাৎ বৃহত্তম শস্যাগার, স্নানাগার, এগুলো সব কিন্তু পাওয়া গিয়েছিল এই মহেঞ্জোদারোতে, যেটা আবিষ্কার করেছিলেন 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের ভারতে অবস্থিত যে সমস্ত সাইটগুলো রয়েছে, যার মধ্যে অবস্থান করছে কোনটা? কালীবঙ্গান। কালীবঙ্গান অবস্থান করছে রাজস্থানে, যেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে, যেমন উটের হাড় পাওয়া গেছে, ঠিক আছে, কালো রঙের চুড়ি সহ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেছে কালীবঙ্গান, যেটা কিন্তু আমাদের ভারতে অবস্থান করছে। এছাড়া ভারতে অবস্থিত আর একটা হচ্ছে লোথাল, যেটা কিন্তু একটা বন্দর শহর ছিল এই আমাদের হরপ্পা সভ্যতা। এছাড়া আমাদের রয়েছে কি আলমগীরপুর রয়েছে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে পাওয়া গেছে, ঠিক আছে। আর কি আছে যেটা হচ্ছে সুরকোটদাও কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের অবস্থান করছে এই উত্তরপ্রদেশের দিকে, ঠিক আছে। তো এই সমস্ত আমাদের যেগুলো রয়েছে, সুরকোটদা যেটা কিন্তু গুজরাটে অবস্থান করছে, আর এগুলো কিন্তু রয়েছে এই সমস্ত সাইটগুলো যেগুলো কিন্তু আমাদের অবস্থান করছে আমাদের ভারতে। এছাড়া আমাদের হরিয়ানার রাখিগাড়িও রয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে এটা, ভারতের শাস্ত্রীয় নৃত্যের নাম বলুন, যেখানে বিশ্বাস করা যায় যে ভগবান ব্রহ্মা ভারতে একজন বিখ্যাত ঋষির কাছে
প্রকাশ করেছিলেন এবং তারপর নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠ্যে পবিত্র নৃত্যটির সঙ্গীত করেছিলেন, যার নাম ভারতনাট্যম। ভারতনাট্যম যেটা কিন্তু নাট্যশাস্ত্রকার লেখা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এক্সামে আসে, যেটা কিন্তু নাট্যশাস্ত্র লেখা ভরতমুনির লেখা হচ্ছে এই নাট্যশাস্ত্র। পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হয়েছে অনেকবার এটা, ঠিক আছে। আর ভারতনাট্যম হচ্ছে প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, সবথেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য, এটা হচ্ছে ভারতনাট্যম, যেটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে। এরকমভাবে আমাদের বিভিন্ন রাজ্যের রয়েছে, যেমন আমরা যদি বলি কত্থক রয়েছে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে, বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়া উত্তরপ্রদেশে। এছাড়া আমরা যদি বলি উড়িষ্যায় রয়েছে ওড়িশি, মণিপুরে রয়েছে মণিপুরি, আসামে রয়েছে সাত্রিয়া, এই সমস্ত এগুলো সবই হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স। এছাড়া রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের যেটা রয়েছে কুচিপুড়ি রয়েছে, কেরালায় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কেরালায় যেটা আছে মোহিনীঅট্টম রয়েছে, কথাকলি রয়েছে, ঠিক আছে। তো এইগুলো সবই কিন্তু রয়েছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। আর ড্যান্স রিলেটেড কোশ্চেন তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো রয়েছে ডিটেলসে, এবং এর সাথে যুক্ত ব্যক্তিদের নামও দেওয়া রয়েছে। এবং তোমাদের বলে রাখি, ছৌ কিন্তু একটা আমাদের সেমি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, যেটা কিন্তু তিনটে রাজ্যে আমরা দেখতে পাই। আমাদের নিজের রাজ্য যেটা কিন্তু আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌতে, ঠিক আছে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের সরাইকেলা ছৌ, এবং রয়েছে উড়িষ্যায় রয়েছে ময়ূরভঞ্জ ছৌ। তো তিন ধরনের ছৌ কিন্তু দেখা যায়। পরের কোশ্চেন আছে, 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতার এর মধ্যে এসে অন্তর্ধান হয়ে যায় এমন একজন নেতার নাম, অর্থাৎ সমঝোতার সময় ছিল এবং সে পরবর্তীতে এসে অন্তর্ধান হয়ে যায় এমন একজন নেতা ছিলেন, তার নাম এম.আর. জয়কর। তিনি কিন্তু সেই সময় ছিলেন। পরবর্তী কোশ্চেন, তার আগে তো আমরা দেখে নেব এই ভারতনাট্যম, যেহেতু আমরা দেখলাম এই ভারতনাট্যম থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি রয়েছে যাদের নামও কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর যদিও তোমাদের এখানে ডিটেল ক্লাস রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, তো কুমুদিনী লাখি আমাদের রয়েছেন, কুমুদিনী দেবী রয়েছেন, পদ্মা সুব্রমণিয়াম রয়েছেন, যামিনী কৃষ্ণমূর্তি রয়েছেন, আলারমেল ভাল্লি রয়েছেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত ছিলেন। পরের যে প্রশ্ন রয়েছে, এটা আমাদের সেই রসায়নবিদের নাম বলো যিনি প্রমাণ করেছিলেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের চেয়ে বেশি, এবং মৌলিক সম্পত্তি যা মেন্ডেলিভের পর্যায়ক্রমিক আইন বা সারণীতে পরিবর্তন এনেছিল, যেটা কিন্তু তার নাম হচ্ছে হেনরি মোসেলি। তো এখানে কিন্তু তিনিই কিন্তু এটা প্রমাণ করেছিলেন। পরের প্রশ্ন আছে, এপিগ্রাফি বলতে কী বোঝো? এপিগ্রাফি হচ্ছে এক ধরনের বিদ্যা, যেটা কিন্তু লিপি অধ্যয়ন বিদ্যাকে বলি আমরা, যেটা কিন্তু শিলালিপি, যেটা তো শিলালিপি যে অধ্যয়ন বিদ্যা সেটাই হচ্ছে এপিগ্রাফি। পরের কোশ্চেন আছে, উড়িষ্যার যে কোরাপুট জেলার পঞ্চপট্টমিলিতে যেটা রয়েছে কোন খনিজটি বিশাল ভাণ্ডার রয়েছে? এই যে জায়গা মানে উড়িষ্যার এই জায়গাটিতে কোন ধরনের খনিজ ভাণ্ডারটি প্রচুর পরিমাণে রয়েছে? একটা বিশাল খনিজ ভাণ্ডার রয়েছে। তো এখানে কিন্তু রয়েছে যেটা বক্সাইটের। আর বক্সাইটের আমরা যদি আকরিকের কথা বলি তাহলে কিন্তু আমাদের কোনগুলো হবে? অবশ্যই কিন্তু আমাদের রয়েছে যেগুলো কিন্তু আমাদের রয়েছে, তো এই যে বক্সাইট রয়েছে, গিপসাইট রয়েছে, ক্রায়োলাইট রয়েছে, এগুলো সবই আমাদের হচ্ছে অ্যালুমিনিয়ামের যে সমস্ত আকরিকগুলো রয়েছে তাদের মধ্যে এগুলো পড়ছে। পরের কোশ্চেন যেটা রয়েছে, ভারতের সংবিধানের প্রেক্ষাপটে নিচের কোনটি সঠিকভাবে মিলে গেছে? তো কোনটা সঠিকভাবে মিলেছে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে তৃতীয় খণ্ডে রয়েছে মৌলিক অধিকার। অবশ্যই আমাদের সংবিধানে পার্ট নাম্বার 3-তে রয়েছে মৌলিক অধিকার, এবং পার্ট নাম্বার 4-এ আছে আমাদের কি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। তো এই যে আমাদের রয়েছে, আর ডিপিএসপির পঞ্চম মানে 51 এতেই রয়েছে আমাদের মৌলিক কর্তব্য যেটা। তো যাই হোক, এখানে আমাদের রয়েছে তৃতীয় খণ্ডে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট, ইউএসএ। তো এখানে বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল রাইট কতগুলো রয়েছে? আগে ছিল 7টা, বাট বর্তমানে রয়েছে আমাদের 6টা। বর্তমানে আমাদের যে সম্পত্তির অধিকার, যেটা কিন্তু বর্তমানে লিগাল রাইটে পড়ছে 300A-তে যেটা রাখা আছে। এবং এই যে আমাদের সংবিধানের যেগুলো রয়েছে, যেগুলো কিন্তু 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে লিপিবদ্ধ আছে। 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে এগুলো কমপ্লিট করা আছে। আমরা যদি দেখি যে 12 থেকে 14 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে আমাদের সাম্যতার অধিকারটা, এবং আমরা যদি দেখি 19 থেকে 22-এ পড়ছে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার অধিকারটা, এবং 23-24-এ আমাদের পড়ছে শোষণের বিরুদ্ধে অধিকার। তার মধ্যে আমাদের পড়ছে হচ্ছে যে 24 নম্বর আর্টিকেলে তো আমরা আগেই বলেছিলাম যে সমস্ত ব্যক্তিরা রয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের কিন্তু খনি গর্ভে এসব মানে কাজ করা যাবে না কোনো বিপজ্জনক কাজে, সেটা 24 নম্বর আর্টিকেল। এছাড়া আমাদের রয়েছে যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা কিন্তু 25 থেকে 28 নম্বর আর্টিকেলে আছে। এছাড়া আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল যে রাইট রয়েছে, সে সমস্ত আমাদের সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, যেটা 29 থেকে 30 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিস, যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 32, যেটাকে আমাদের কিন্তু এনফোর্স করে, আমাদের গ্র্যান্ট করে যে এই আর্টিকেল যে সমস্ত আমাদের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো এতক্ষণ আমি বললাম, সেই সমস্ত অধিকারের মধ্যে যদি কোনোটাও যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা ডাইরেক্ট 32 প্রয়োগ করে সুপ্রিম কোর্টে কিন্তু আমরা যেতে পারি। এই অধিকারটা দেয় হচ্ছে এই 32 নম্বর আর্টিকেল। এই জন্যই কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এটাকে কী বলেছিলেন? দ্য হার্ট অ্যান্ড সোল বলেছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের। তো অবশ্যই পরবর্তী আমাদের প্রশ্ন এটা আছে, 2020 সালে সাহিত্য এবং শিক্ষার জন্য পদ্মভূষণ কে পেয়েছিলেন? তো 2000 এটা কত সাল? 2020 সাল, তার মানে কারেন্টের টপিক।
তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার বলছি, অবশ্যই যাদের প্রয়োজন আছে তোমরা নিয়ে নেবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। পদ্মবিভূষণ যেটা রয়েছে, পদ্মভূষণ, এটা কে পেয়েছেন? অবশ্যই মনোজ দাস। তিনি কিন্তু সেই সময় সাহিত্য এবং শিক্ষার জন্য পদ্মভূষণ পেয়েছিলেন মনোজ দাস। পরবর্তী প্রশ্ন, চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, জাতিসংঘের যে সর্বোচ্চ পরিবেশগত সম্মান 2018 সালে কোন ভারতীয়কে এটা ভূষিত করা হয়েছিল, যেটা কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু ভূষিত করা হয়েছে। এইবার এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লাস্ট কিন্তু 2018 সালে কিন্তু নরেন্দ্র মোদী যে সমস্ত মানে আমাদের পুরস্কারগুলো বা সম্মানগুলো পেয়েছিলেন বিভিন্ন দেশের থেকে, সেই সমস্ত গুরুত্বপূর্ণগুলো আমাদের দেখতে হবে। কিন্তু বর্তমানে এটা 2018 জিজ্ঞাসা করেছে, কারণ তোমাদের 2020-21 জিজ্ঞাসা করা তোমাদের এক্সামটা হয়েছে, যেহেতু 2019-এর নোটিফিকেশানটা ছিল, এবং এখানে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে 2024-25। সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফে তো অবশ্যই পাবে। তাও আমি ছোট্ট করে বলে রাখি, যেগুলো হচ্ছে নরেন্দ্র মোদী আমাদের লাস্ট যে প্রাইজগুলো, যে সমস্ত মানে সম্মান, এগুলো তো সম্মান, ঠিক আছে, প্রাইজ ঠিক নয়, এগুলো হচ্ছে সম্মান যে সমস্ত তিনি পেয়েছিলেন। যেমন হচ্ছে অর্ডার অফ দ্য এক্সিলেন্স অফ গয়না, গয়না থেকে তিনি যে অর্ডার অফ দ্য এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, সেটা হচ্ছে গয়না থেকে পেয়েছিলেন 2024 সালের নভেম্বরের দিকে। এছাড়া তিনি কিন্তু পেয়েছিলেন কুয়েতের থেকে কি পেয়েছিলেন? অর্ডার অফ দ্য মামব্রাক, অর্ডার অফ দ্য মামবারাক তিনি কিন্তু পেয়েছিলেন, যেটা কিন্তু 2024 সালে পেয়েছিলেন। তিনি কিন্তু বার্বাডোসের থেকে কিন্তু সম্মান পেয়েছিলেন অর্ডার অফ দ্য ফ্রিডম অফ বার্বাডোস, যেটা কিন্তু 2024-এর নভেম্বরের দিকে পেয়েছিলেন। এবং এখান থেকে তিনি কিন্তু মরিশাসের থেকেও কিন্তু পেয়েছিলেন, যেটা কিন্তু অর্ডার অফ দ্য স্টার অফ কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এখানে কিন্তু তিনি পেয়েছিলেন এই মরিশাসের থেকে। তো এই ধরনের কিন্তু এটা 2025-এ পেয়েছিলেন, সম্প্রতি একদম। তো নরেন্দ্র মোদী যে সমস্ত পুরস্কারগুলো, মানে পুরস্কার ঠিক না, এগুলো হচ্ছে সম্মান, তো সম্মানগুলো যেগুলো পেয়েছিলেন সেগুলো থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। পরের প্রশ্ন যেটা আছে, ভারতীয় নির্বাচন কমিশন কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, তিনি কিন্তু প্রথম যে নির্বাচন এটা অনুষ্ঠিত করেছিলেন, যেটা কিন্তু 22 জানুয়ারি 1900, এখানে কি রয়েছে আমাদের রয়েছে নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা কিন্তু আমাদের রয়েছে 22 জানুয়ারি 1950, 25 জানুয়ারি 1950 সালে কিন্তু আমাদের প্রথম যে নির্বাচন কমিশন, সেটা কিন্তু 1950-এর সময় তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন, যিনি কিন্তু রয়েছেন নির্বাচন কমিশনার। তিনি কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন, সেটা কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে 25 জানুয়ারি 1950-এ। সেই অনুযায়ী ভারতের প্রথম নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন, যেটা আমরা একটু আগে বললাম, সুকুমার সেন। এবং বর্তমানে কিন্তু আমাদের কে রয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, 26তম আমাদের চিফ ইলেকশন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করছেন, তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার তিনি কিন্তু 26তম চিফ ইলেকশন কমিশনার রয়েছেন ভারতের বর্তমানে, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, এটা নিচের কোনটি ভারতের শ্বেত বিপ্লবের সাথে যুক্ত নয় বলেছে? কি বলেছে? শ্বেত বিপ্লবের সাথে যুক্ত নয়। নরম্যান বোরলগকে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত? অবশ্যই কিন্তু তিনি কিন্তু নয়। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে যুক্ত নয়, কিন্তু এখানে কিন্তু আমাদের রয়েছে যে নরম্যান বোরলগ তিনি কিন্তু ভারতের যে সবুজ বিপ্লবের জনক, তিনি হচ্ছেন আমাদের রয়েছেন MS স্বামীনাথন, কিন্তু বিশ্বের সবুজ বিপ্লবের যে জনক তিনি কিন্তু হচ্ছেন এই নরম্যান বোরলগ। আর শ্বেত বিপ্লবের সাথে যুক্ত কে? ভার্গিস কুরিয়েন, যিনি কিন্তু শ্বেত বিপ্লবের অর্থাৎ হোয়াইট রেভলিউশনের কিন্তু জনক তিনি, ঠিক আছে। আর যেখান থেকে আমাদের দেখতে হবে যে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? অবশ্যই দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত, ঠিক আছে, মিল্কের সাথে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, MPLADS এটা কি আছে? তো এখানে কিন্তু এটা বলেছে ভারত সরকার কর্তৃক যে চালু করা একটি প্রকল্প, যা সংসদের যে সদস্য রয়েছে তাদের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজ করতে সক্ষম করে, এমন একটা প্রজেক্ট। পরের প্রশ্ন আছে, আন্দামান টিল কোন শ্রেণীর প্রাণী প্রজাতির একটি উদাহরণ? তো এখানে কিন্তু স্থানীয় বা আঞ্চলিক একটা প্রজাতি। পরের প্রশ্ন আছে, কোন পদার্থবিজ্ঞানী সম্মানে শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছিল? হেনরিক, যেটা রয়েছে রুডলফ হার্টেজ, যেটা কিন্তু আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে এটা। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে পদার্থবিজ্ঞানী সম্মানে যেটা কিন্তু এসআই এককের নামকরণ করা হয়েছিল, যেটা কিন্তু হেনরিক রুডলফ হার্টেজ। এটা কিন্তু অবশ্যই আবারও কিন্তু এক্সামে আসতে পারে। যেটা রয়েছে পরবর্তী, উদয়ন মগধের রাজধানী ড্যাশ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিলেন? অবশ্যই কিন্তু উদয়ন কিন্তু ছিলেন, তিনি কিন্তু রাজগৃহ যখন ছিল, রাজকীয় কার সময় ছিল, যারা কিন্তু আমাদের ছিল মগধের যে হরজঙ্গ বংশের শাসক ছিলেন বিম্বিসার, বিম্বিসারের পর কিন্তু অজাতশত্রু আসে, এই দুজনের সময় কিন্তু রাজগৃহ কিন্তু ছিল তাদের রাজধানী। এবং পরবর্তীতে উদয়ন যখন আসে, উদয়ন কিন্তু সেই সময় রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার রাজধানী কিন্তু স্থানান্তর করেছিলেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় পাটলিপুত্রী নগরী স্থাপন কে করেছিলেন, তাহলে কিন্তু উদয়ন আমাদের রাইট অ্যান্সার হবে। পরের কোশ্চেন আছে, ভারতের কোন রাজ্যে কৃষিকাজকে বেওয়ার নামে কিন্তু পরিচিত? তো বেওয়ার নামে কিন্তু পরিচিত, যেটা কিন্তু মধ্যপ্রদেশে। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোনটি, যেটা রয়েছে ডেস্কটপে ফাইল কপি এবং পেস্ট করার শর্টকাট? তো আমরা এটা সকলেই জানি যে Ctrl+C দিয়ে আমরা কপি করি এবং Ctrl+V এর মাধ্যমে আমরা এটা পেস্ট করে থাকি। পরে কোশ্চেন আছে, 2017 থেকে 19 আবার কিন্তু তোমাদের কিন্তু এটা কারেন্টের টপিক দিল। তো
73তম MS স্বামীনাথন যে পুরস্কার বিজয়ী কে? তো এখানে কিন্তু MS স্বামীনাথন পুরস্কার বিজয়ী সেটা জিজ্ঞাসা করা হয়েছে, যেটা রয়েছে ভি প্রবীণ রাও। আর MS স্বামীনাথন তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক, যিনি কিন্তু মরণোত্তর 2024-এ ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন আছে, ড্যাশের মধ্যে একটি গুগলের মূল কোম্পানি, তো কোনটা? অ্যালফাবেট যেটা রয়েছে ইঙ্ক, যেটা কিন্তু আমাদের রয়েছে বর্তমানে, এরা গুগলের মূল কোম্পানি। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটাকে আমরা WIPO আমরা বলি, এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? জেনিভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। পরের প্রশ্ন যেটা আছে, ভারতের রেগুর মাটির অপর নাম কি? আমরা জানি ভারতের যে রেগুর মৃত্তিকা রয়েছে, যেটাকে আমরা কালো মাটি বা ব্ল্যাক সয়েল বলে থাকি, এটা কিন্তু আমরা অপর নাম হিসাবে চিনি। আর এই ধরনের মাটিতে কিন্তু কার্পাস চাষ কিন্তু খুব ভালো হয়ে থাকে। কার্পাসের সাথে সাথে তোমাদের কিন্তু আখ অর্থাৎ আখ কিন্তু ভালো হয়। এছাড়া আমাদের রয়েছে কি ওয়েট রয়েছে, ঠিক আছে, এবং যে সমস্ত তৈলবীজগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL এর প্রাথমিকভাবে ভারতের কোন স্টিল প্ল্যান্ট পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছিল? যেটা কিন্তু রাউরকেলা স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। পরের প্রশ্ন আছে, কোন দেশে 2020 দেখেছো 2020 মানে হচ্ছে তোমাদের কারেন্টের টপিক কীভাবে জিজ্ঞাসা করছে? তো এলিয়েন লাইফ যেটা রয়েছে শোনার জন্য 500 মিটার যেটা কিন্তু রয়েছে অ্যাপেচার যে স্ফেরিক্যাল টেলিস্কোপ যেটা রয়েছে, এটা খোলা হয়েছে কোথায়? এটা কিন্তু চীনে হয়েছিল প্রথমবার, ঠিক আছে। এটা কিন্তু রয়েছে এলিয়েন লাইফ, ঠিক আছে, এটা শোনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখনকার কারেন্টের টপিক ছিল। এপ্রিল 2005-এ ভারত সরকার দ্বারা চালু করা প্রকল্পটির নাম বলো, যার লক্ষ্য সহজলভ্য, সাশ্রয়ী এবং জবাবদিহিমূলক, কার্যকর ও নির্ভরযোগ্য প্রাথমিক স্বাস্থ্য যে পরিষেবা, সেগুলো বিশেষ করে আমাদের জনসংখ্যার দারিদ্র এবং দুর্বল অংশগুলিকে চিহ্নিত করে থাকে, যেটা কিন্তু NRHM আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন এবং আমাদের শেষ কোশ্চেন আছে, 40টা করে প্রশ্ন থাকে প্রতিটা শিফটে, তোমাদের আগেই বলেছিলাম। আজকে আমাদের শেষ কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি ধাতব ব্লকে যে ফাটল এবং ত্রুটি শনাক্ত করতে ব্যবহৃত হয়? যেটা কিন্তু কোনো জায়গায় ফাটল বা ত্রুটি যেটা শনাক্ত করতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি, দু ধরনের জিনিস ব্যবহার করে থাকি। তো অবশ্যই কিন্তু আমরা যদি ধাতুর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আল্ট্রাসাউন্ড কিন্তু ব্যবহার করতে পারি, অথবা কিন্তু আমরা যে কোনো কিছু আমরা মেরামতির ক্ষেত্রে বা কোনো কিছু আমাদের শরীরে যেমন হাড় ভেঙে গেলে সেক্ষেত্রে আমরা এক্স-রে ব্যবহার করে থাকি। এই এক্স-রে বা আল্ট্রাসাউন্ড এই দুই ধরনের জিনিসই কিন্তু ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ত্রুটি বা ফাটলকে শনাক্ত করার ক্ষেত্রে, ঠিক আছে। এই দুটোই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আছে, দেখতে হবে। আর আল্ট্রাসাউন্ড ব্যবহার করে কোন ধরনের মানে জীব রয়েছে? অবশ্যই কিন্তু বাদুড়, ঠিক আছে, বাদুড় এবং ডলফিন, এরা কিন্তু এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু এরা চলাফেরা করতে পারে, ঠিক আছে। অবশ্যই সেটা তোমাদের জেনে রাখা উচিত। তো চলো, পরবর্তী ক্লাস নাম্বার আমাদের থাকবে শিফট নাম্বার 33, যেটা কিন্তু এই চ্যানেলেই পাবে পরবর্তী, ঠিক আছে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যত বেশি সংখ্যক লাইক হবে এবং শেয়ার হবে তত বেশি তাড়াতাড়ি কিন্তু তোমাদের ক্লাস আসতে থাকবে। সব কিছুই তোমাদের উপর নির্ভর করছে। যত বেশি তোমরা লাইক করবে এবং শেয়ার করবে তত বেশি তোমাদের এখানে চলে আসবে। এছাড়া তোমরা অবশ্যই কমিউনিটি সেকশনটা ফলো করবে আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া হয়, যেগুলো লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের বারবার রিপিট হয়। সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কুইজের ফর্মে কিন্তু দেওয়া হয়ে থাকে টেলিগ্রাম চ্যানেলে এবং কমিউনিটি সেকশনে, এবং ফেসবুকের পেজটা তোমরা অবশ্যই ফলো করে রাখবে। এখানে কিন্তু কারেন্টের ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো কিন্তু ডেইলি তোমাদের একটা করে পোস্ট করা হয়ে থাকে। আর এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু তোমাদের লাস্ট 10 ইয়ার্সের ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো আমাদের রেলের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর তোমাদের যদি কোনো ধরনের PDF প্রয়োজন হয়, এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবে। এবং এখানে আমাদের বর্তমানে যে সমস্ত PDF অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে তোমরা এটা নিয়ে নেবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা তোমাদের আগেও বলেছি আবারও বলছি, এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং NTPC PYQ যেখান থেকে ক্লাস হচ্ছে তোমরা পারলে এটা নিতে পারো, 99 টাকা কিন্তু প্রাইস আছে, কারণ এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর বায়োলজিটা তোমাদের রেলে গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের আগেও বলেছি। আর RPFSI কারো প্রয়োজন হলে তোমরা নিয়ে নিও। তো চলো, পরবর্তী ক্লাস নিয়ে আসছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ধন্যবাদ।